সোহরাওয়ার্দীতে নেতা কর্মীদের ঢলে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু। জুলাই সনদ ৩ আগস্ট আদায় করা হবেই, কক্সবাজারে এনসিপির পদযাত্রা। প্রয়োজনে কবর থেকে গোপালগঞ্জে নিহতদের মরদেহ তুলে ময়নাতদন্ত, স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেখছেন এটি নিউজ। দেশের খবরের সঙ্গে আছে আমি মুকিতুল কবির। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের ঢল নেমেছে দলটির নেতাকর্মী ও সমর্থকদের। কিছুক্ষণ আগে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, তবে শুক্রবার রাত থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। নেতাকর্মীদের ঢল অব্যাহত রয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন তারা। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন অসংখ্য নেতাকর্মী। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামের আজকের জাতীয় সমাবেশ। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছে দলটি। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জামাতের যারা এমপি প্রার্থী হবেন, পদপ্রার্থী রয়েছেন, তারা বসেছেন। আর মঞ্চে রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি ছাড়া যে অন্যান্য রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে রয়েছেন। অর্থাৎ বিএনপি ছাড়া আর যেসব ইসলামী দল আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির পক্ষ থেকে এখানে এসেছেন আক্তার এসেছেন, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ডক্টর ইউনুস আহমেদ এখানে এসেছেন। ইসলামিক আন্দোলন সেখানকার যুগ্ম মহাসচিব তিনি, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ অন্য যে ইসলামিক দলগুলো আছে তার নেতারা এখানে এসেছেন। মঞ্চে এতক্ষণ ধরে অনেকেই বক্তব্য দিয়েছেন, তার মধ্যে শহীদ পরিবার ছিল, তার মধ্যে অন্যান্য দলের নেতারা ছিল, এখনো বড় দলের নেতারা দেয়নি। জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ এই সময় কথা বলছেন যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবির এক একটির পক্ষে এক একজন নেতা কথা বলছেন। আমরা একটু বক্তব্য শুনি কিছু। মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন, জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে। তার মাধ্যমে একটি সুশাসন, বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে এখানে এসেছে এবং সেই দাবিগুলোর পক্ষেই তারা কথা বলছেন। অন্যান্য যে ইসলামী দলগুলো আছে সেগুলো এই অংশগ্রহণ করে তারা একটি কথা বলছেন যে বিগত সময়ে বিভিন্নভাবে ইসলামী দলগুলোকে সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে তারা যখন গিয়েছেন তারা প্রতারিত হয়েছেন। তারা বলছেন এইবার ইসলামের প্ল্যাটফর্ম হবে, অর্থাৎ সকল দেশপ্রেমিকদের প্ল্যাটফর্ম হবে একটি, এবং তারা চান যেন তেন নির্বাচন বাংলাদেশে আর না হয়। অর্থাৎ জামাত বলছে যে এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি, এখনো পর্যন্ত জুলাই ঘোষণা হয়নি, এখনো পর্যন্ত শহীদদের পরিবারগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়নি। সেরকম একটি দেশে জামাতের যে কথা সেটি হলো যে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এখানে যারা এসেছেন লক্ষ জনতা, তারা একই সঙ্গে এই কথাটি উঠছেন এবং তারা বলছেন যে একটি যেন তেন নির্বাচন যদি করা হয় অথবা কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচনটি জামাতের পক্ষ থেকে শুধুমাত্র পরিত্যাগ করা হবে বা শুধুমাত্র তারা যেটি প্রত্যাখ্যান করবেন তাই নয়। জামাত বলছে তারা তাদের প্রতিটি দেশের আনাচে কানাচে যারা আছেন তাদেরকে নিয়ে এই জামাত সেটি প্রতিহত করবেন। আমরা আরেকটু বক্তব্যে চলে যাই, মঞ্চে এই মুহূর্তে কথা বলছেন মৌলানা রফিকুল ইসলাম খান, যিনি জামাতের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল। তার কথা একটু শুনে আসি। 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে, সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছেন জামায়াত ইসলামীর আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে। শুধু কোটি কয়েক লোকের বিচার করলেই হবে না, সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্ব জম্ব আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন? আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আরেকজন, যিনি মৌলানা রফিকুল ইসলাম খান, তিনি শেষ করার পরে আরো বক্তা এখানে আছেন, আরো বক্তারা কথা বলছেন। এখানে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন, তারাও কথা বলেছেন এবং তারা সবাই একটি কথা বলছেন যে একটা প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যারা হত্যার শিকার হয়েছে হত্যাকাণ্ডগুলোর বিচার আগে করতে হবে, তারপরে নির্বাচন নিয়ে কথা হবে এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, যে নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আবারও যেন ফ্যাসিবাদ এখান থেকে উঠছে। আমরা এখানে রয়েছি, আমরা জামাতের নেতৃবৃন্দর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আরও যারা বক্তব্য দিচ্ছেন, আরও অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিচ্ছেন। আমরা এখানে কথা বলছি। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে যুক্ত হয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের যেটি বলছে যে ঐতিহাসিক তাদের সমাবেশ, সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা স্টুডিওতে ফিরে যাই এবং আরও পরবর্তীতে সংযুক্ত হলে আমরা কারা কি বক্তব্য দেবেন সেটি শোনাবো।
ধন্যবাদ ফেরদৌস রহমান, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আমরা ছিলাম জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দলটির খুলনার দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাইদ। শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে দুর্ঘটনায় পড়ে তাকে বহন করা গাড়ি। মাইক্রোবাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসছিলেন আবু সাইদ সহ ৮-৯ জন নেতাকর্মী। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি এক্সপ্রেসওয়ের পাশে উল্টে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় আবু সাইদের। গুরুতর আহত হন অন্য নেতাকর্মীরা। আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতাকর্মীদের মাঝে। এবার জুলাই পদযাত্রার খবর। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না, বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত সভায় একথা বলেন তিনি বলেন, জুলাই সনদ ৩ আগস্ট আদায় করা হবেই। কেপিআর বোঝে আর কে বোঝে না, সেজন্য সংস্কার আটকে থাকবে না। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নোবেল পুরস্কারের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করে শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। প্রকৃতি, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবর্তন করতেই হবে। সমাবেশে আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সচিব SM সুজাউদ্দিন সহ নেতারা। এর আগে দেশ গড়তে জুলাই পদযাত্রা 11:15টার দিকে শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়। শহীদ দৌলত ময়দানে গিয়ে তা সমাবেশে রূপ নেয়। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের যেটা দেশ, তাদের যে রাষ্ট্র, সেইখানে তাদেরকে সম্মানের সহিত, অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন। দর্শক, গোপালগঞ্জ এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষে 3 দিন পর আজ স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। জারি করা কারফিউ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা শিথিল রয়েছে। জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে শহরবাসীর মধ্যে আতঙ্ক কেটে গিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। সড়কে সড়কে চলাচল করছে যানবাহন। সকালেই খুলেছে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান। বেলা বাড়ার সাথে সাথে শহর জুড়ে বাড়ছে মানুষের আনাগোনা। দর্শক, আমরা আবারও সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে সরাসরি যুক্ত হচ্ছে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি। এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনোদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই, ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি সিন্ডিকেট চালায়
আমরা সেটাও বলবো। কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি, তাহলেই আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয়। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট বিরোধী 24 শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম জামাতের সমাবেশে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর আরও যা থাকছে। হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে ভক্ত অনুরাগের ঢল। বিরতির পর দেশের খবরে স্বাগত আরও একবার। প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু হলে যাত্রী ভোগান্তি থাকবে না, তবে এটি কবে চালু হবে জানাতে পারেননি তিনি। ৩য় টার্মিনালের ৯৯.৮৮% কাজ শেষ বলে জানান তিনি। যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। এছাড়া আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর দেশের খবরে স্বাগত আরও একবার। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বেলা 11টায় তিনি কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান। যে সময়ে বলা হয়েছে ঠিক সেই সময়ে হবে, এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।